জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এ মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সাথে আছি আমি মুন্নাফ রশিদ। বৃষ্টি আর উজান বৈরী আবহাওয়ায় ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে জেলা প্রশাসন। ফেনীর জেলা প্রশাসক জানায়, এই দুই উপজেলার পরিস্থিতি নিয়ে কেন্দ্র সচিবরা রিপোর্ট দিয়েছেন। এরপর বোর্ডকে বিষয়টি জানানোর পর শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষা স্থগিত করা হয়। আজকের স্থগিত পরীক্ষা কবে নেওয়া হবে তা পরে জানিয়ে দেওয়া হবে। চলতি বছর পরশুরাম উপজেলায় এইচএসসিতে 689 জন, আলিমে 130 জন এবং ফুলগাজী উপজেলায় এইচএসসি ও ভোকেশনালে 893 জন, আলিমে 108 জন পরীক্ষা দিচ্ছে। কখনো মুষলধারে, কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাজধানীতে। সকাল থেকে এমন বৈরী আবহাওয়ায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পরীক্ষার্থী এবং অফিসগামী মানুষ। বৃষ্টির কারণে সড়কে গণপরিবহন কম থাকায় দীর্ঘক্ষণ বাস স্ট্যান্ডে ছাতা মাথায় অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। রিকশাসহ অন্যান্য বাহনে চড়তে গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। তবে জলাবদ্ধতা নেই সড়কে। আবহাওয়া অফিস বলছে, আষাঢ়ের বৃষ্টি আরও ৩-৪ দিন চলবে। মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় ঢাকায় ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আর মৌসুমি বায়ুর সক্রিয়তা ও লঘুচাপের প্রভাবে দেশের বৃষ্টির প্রবণতা সপ্তাহ জুড়েই অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। তো যানবাহন নাই, তারপরে ভাড়া বেশি, অন্যান্য যানবাহনে ভাড়া বাড়াইছে, ভাড়া বেশি এবং জ্যামেও পড়তে হচ্ছে আর কি। বৃষ্টির মধ্যে দাঁড়ায় রয়েছি, বাস আসতেছে না, আসলেও খুব লেট, আর রাস্তাঘাটেও অনেক জ্যাম। খুব ভোগান্তি, খুব কষ্ট হলো, ওরা খুবই কষ্ট পেয়েছে। জলাবদ্ধতা শুধু আমাদেরকে ভোগান্তি দিচ্ছে না, এবং প্রত্যেকটা সেক্টরে কিন্তু সেটা সমস্যা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেটে মঙ্গলবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 294 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার 118 সেন্টিমিটার, কুশিয়ারার অমলশীত পয়েন্টে 71, শেওলা পয়েন্টে 22, ফেঞ্চুগঞ্জে 93 এবং গোয়াইন নদীর পানি 100 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এদিকে ভারী বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর ফুলগাজীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে 10টি গ্রাম প্লাবিত হয়েছে। ডুবে গেছে ফেনী বিলোনিয়া বন্দর সড়কের ফুলগাজী বাজার। ভেসে গেছে পুকুরের মাছ। সুনামগঞ্জে ঢলের পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের বেশ কিছু গ্রামীণ সড়ক। জেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন তাহিরপুর উপজেলার দুর্গত এলাকায় স্যানিটেশন, শিশু খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। দ্বিতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কর্মবিরতি, বন্ধ ক্লাস ও পরীক্ষা। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে এটি প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষ, লাইব্রেরি সবখানে তালা ঝুলছে। সকাল 11টায় শোভাযাত্রা বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরেন কর্মকর্তা কর্মচারীরা। এরপর বেলা 12টায় কলাভবনের সামনে অবস্থান নেন শিক্ষক নেতারাও। তারা বলেন, এই পেনশন স্কিম চাপিয়ে দেয়া বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের পরিপন্থী। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। অসাধু ব্যবসায়ীদের একটি চক্র SMS-এর মাধ্যমে দাম নিয়ন্ত্রণ করে হঠাৎ ডিমের বাজারে দাম বাড়িয়ে দেয়। ভোক্তা অধিকারের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান, পাইকারি ও খুচরা ব্যবসায়ী সমিতি ও সংশ্লিষ্ট দপ্তর সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে মতবিনিময় সভায় ডিমের দাম বাড়ার পেছনে বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়েছে। রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে প্রতি ডজন ফার্মের মুরগির
ডিম বর্তমানে বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়। ডিমের এই সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ভোক্তা অধিকার। সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের সবজির দাম। বাজারে কেজি প্রতি সব ধরনের সবজির দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। বরিশালের বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে 100 টাকা, লাউ 30 থেকে 35, করলা 80 টাকা ও কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা কেজি দরে। তবে কিছুটা কমেছে শসা, পটল ও মিষ্টি কুমড়ার দাম। একই চিত্র দেখা যায় হবিগঞ্জ ও নওগাঁর বাজারেও। এছাড়া স্বস্তি নেই মাছের বাজারেও। আকার ও জাত ভেদে 20 থেকে 30 টাকা বেড়েছে সব ধরনের মাছের দর। এতে সবজি ও মাছের দাম বাড়ায় কেনাকাটা করতে এসে ঘাম ঝরছে সাধারণ ক্রেতাদের। আর এজন্য টানা কয়েকদিনের বৃষ্টির কারণে সরবরাহ কম হওয়াকে দুষছেন ব্যবসায়ীরা। মেঘে বৃষ্টি মানুষের কষ্ট হইতেছে, রুজি রোজগার নাই, কেনে যে খাইতো 1 কেজি চাল 50 টাকা, 1 কেজি আলাদা তোমার 80 টাকা 100 টাকা। কোনো সবজি মানে কিনে যে খাইবো মধ্যবিত্ত মানুষগুলো মানে নাগালের বাহিরে চলে গেছে। যাচাই বাছাই করে কিনতে হয়, 5 টাকা 10 টাকা কম কেজিতে এরকম পাওয়া যায়। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারিদিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। আজকের একনেক সভায় আলোচনার টেবিলে উঠেছে 11টি প্রকল্প। এছাড়া 2টি প্রকল্প তোলা হয়েছে মেয়াদ বাড়ানোর জন্য। সকাল 10টায় শেরেবাংলা নগরে এনইসি সভাকক্ষে শুরু হয় নতুন অর্থবছরের প্রথম এই একনেক সভা। কুমিল্লা কসবা সড়ককে মহাসড়কে উন্নীত করার একটি প্রকল্প রয়েছে আলোচনার টেবিলে। রয়েছে বরগুনা ও মুন্সিগঞ্জ জেলার অবকাঠামো নির্মাণের 2টি প্রকল্প। এছাড়া ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়নের একটি প্রকল্প রয়েছে আলোচনার টেবিলে। বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ ও বালু নদীর পিলার স্থাপন, ওয়াকওয়ে ও জেটি নির্মাণ সংক্রান্ত প্রকল্পও রয়েছে একনেকের অনুমোদনের তালিকায়। সভা শেষে গণমাধ্যমে ব্রিফ করবেন পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম। প্রেসিডেন্ট থাকাকালে কার্যকলাপের জন্য আংশিক দায় মুক্তি পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার মার্কিন সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে ক্যাপিটাল হিল দাঙ্গা ও রাষ্ট্রীয় গোপন নথি সরানোর বিষয়টিতে ফল আসতে পারে সাবেক প্রেসিডেন্টের পক্ষে। এতে প্রথমবারের মতো সাবেক কোনো মার্কিন প্রেসিডেন্টকে বিচারিক দায় মুক্তি দিলেন আদালত। প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বে এই রায় দেয়া হয়। তবে সাংবিধানিক ক্ষমতায় না থাকা অবস্থায় সংঘটিত অপরাধগুলোর ক্ষেত্রে দায়মুক্তি প্রযোজ্য হবে না। এতে পর্ন তারকা স্টর্মিকে ঘুষ দিয়ে চুপ করানো ও কর ফাঁকি মামলা চলতেও কোনো বাধা রইল না। রায়কে সাংবিধানিক ও গণতন্ত্রের জন্য বড় জয় হিসেবে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট বিপজ্জনক নজির স্থাপন করেছেন বলে অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। গ্রেনাডার ক্যারিকাও দ্বীপে 241 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়েছে হ্যারিকেন বেরিল। ক্যাটাগরি 5 মাত্রার হ্যারিকেনটি বর্তমানে এগিয়ে যাচ্ছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দক্ষিণ পূর্ব দিকে। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ইতিহাসের দ্বিতীয় ক্যাটাগরি 5-এর হ্যারিকেন এটি। বেরিলের প্রভাবে ভারী বৃষ্টি হচ্ছে ক্যারিবীয় দেশটিতে। বিভিন্ন স্থানে খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রেনাডার 95% বাসিন্দা। বন্ধ টেলিকম ও ইন্টারনেট সেবা। গ্রেনাডার 173 বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হ্যারিকেন ছিল এটি, যদিও এখনও হতাহতের কোনো খবর মেলেনি। স্থলভাগে আছড়ে পড়ার পরেও শক্তি সঞ্চয় করে বেরিল এগিয়ে যাচ্ছে জামাইকা হয়ে বেলিজের দিকে।
উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র 4.5 টন যুদ্ধাস্ত্র বহনে সক্ষম এমন দাবি করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম জানায় মঙ্গলবার এই কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করেছে দেশটি। নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম দেয়া হয়েছে হাউ সংফো 114.5। এর আগে দক্ষিণ কোরিয়া জানায় পিয়ংইয়ং থেকে 2টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। যদিও যুদ্ধাস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া ছুড়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে দক্ষিণ কোরিয়া। সাধারণত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র আর শক্তিশালী বিস্ফোরক বহন করে, আর শক্তিশালী যুদ্ধাস্ত্র দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জুলাই মাসেই উৎক্ষেপণের কথা রয়েছে উত্তর কোরিয়ার। পশ্চিমাদের যুদ্ধবিমান F-16 ইউক্রেনে আসার সময় হওয়ায় দেশটিতে হঠাৎ হামলা বাড়িয়েছে রাশিয়া। ইউক্রেনের পশ্চিমাঞ্চলের একটি ছোট শহরে রাশিয়ার হামলায় ধ্বংস হয়ে যায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ছোট শহরে বিমান ঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়ে হামলা করেছে রাশিয়া। কিয়েভ এখন F-16 যুদ্ধবিমান মোতায়েন করে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের চেষ্টা করবে, আর মস্কো চেষ্টা করবে এগুলো ধ্বংস করার। চলতি মাসেই পশ্চিমাদের যুদ্ধ বিমান হাতে পাবে ইউক্রেন। এখনও বিস্তারিত জানা যায়নি কোথায় মোতায়েন করা হবে F-16। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় নিহত হয়েছেন 9 জন। আহত 4 জনকে চিকিৎসা দেয়া হচ্ছে হাসপাতালে। বার্তা সংস্থা ইয়নহাপের তথ্য বলছে, গাড়িটি উল্টো পথে চালাচ্ছিলেন 68 বছর বয়সী এক চালক। একসময় 2টি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর অভিযুক্ত তার গাড়ি চালিয়ে দেন রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষামান পথচারীদের ওপর। ঘটনাস্থলে প্রাণ হারান 6 জন। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গবেষণার তথ্য বলছে, দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারীদের প্রাণ হারানোর হার 35%, যা উন্নত অনেক দেশের চেয়ে বেশি। এখন চারদিকে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। টি-20 বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে গেল শুক্রবার দেশে ফিরেছে শান্ত লিটনরা। তবে বাংলাদেশ দল দেশে না আসতেই জানা গিয়েছিল বোর্ড সভায় বসতে যাচ্ছে বিসিবি। আজ মিরপুরে বিকেল 3টায় শুরু হবে এই সভা। বোর্ড সভার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে 2টি বিষয়: সবশেষ টি-20তে বিশ্বকাপের পারফরমেন্স ও শেখ হাসিনা স্টেডিয়ামের নির্মাণ বাজেট। জানা গেছে স্টেডিয়ামটির নির্মাণ বাজেট 900 কোটি টাকা থেকে বেড়ে প্রায় 1,500 কোটিতে গিয়ে ঠেকেছে। বাংলাদেশ দল কোনো আইসিসি বা এসিসির আসরে অংশ নিলে এর পরের সভায় পারফরমেন্স নিয়ে আলোচনা হয়। এবারও তা হবে, যদিও এরই সাথে কোচের ভাগ্য ও অধিনায়কের ভাগ্য নির্ধারণও হতে পারে এই সভাতেই। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।